ভাবো তো, একটা দুনিয়া যেখানে প্রত্যেকটা মানুষ অদ্ভুত এক নিয়মে চলে। কেউ জানে না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। এমন এক পৃথিবীর কথা আজ শুনবো যেখানে 18 বছরে পা দিলেই পেয়ে যায় এক অদ্ভুত শক্তি। কারোর জন্য সেই শক্তি হয়ে ওঠে আশীর্বাদ, আবার কারোর জীবনে নামিয়ে আনে ভয়ঙ্কর অভিশাপ। কিন্তু সবকিছুর মাঝেও আছে এক অসাধারণ মেয়ে। সে জানেই না তার ভেতরে লুকিয়ে আছে এমন এক ক্ষমতা যা হয়তো বদলে দিতে পারে পুরো মানবজাতির ভাগ্য। সে জানতে পারেই তার হাতেই নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ। তো চলুন সেই মেয়ের অদ্ভুত গল্পটা শুনে আসি। আর হ্যাঁ, গল্পে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে দেখা যায় জেন নামের এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। এটা এমন এক দুনিয়া যেখানে সবারই কোনো না কোনো সুপার পাওয়ার আছে। জেনের ইন্টারভিউ জেনে নিচ্ছেন তার সুপার পাওয়ার হলো কথা বলার সময় সামনে বসা মানুষকে সত্যি বলতে বাধ্য করতে পারে। আর তাই ইন্টারভিউ চলাকালীন জেন অকপট হয়ে স্বীকার করে সে আসলে স্বার্থপর, আত্মবিশ্বাসহীন আর তার খুব একটা উচ্চ আশাও নেই। সে আরও জানায় তার কোনো সুপার পাওয়ারও নেই আর সে নিজেকে বিশেষ কিছু মনেও করে না। চাকরিটা করতে চাওয়ার কারণ জানতে চাইলে সে বলে শুধু টাকা আয় করার জন্য চাকরি করতে চাচ্ছে। এতে তাকে বের করে দেওয়া হয়। মন খারাপ করে সে রাস্তায় বেরিয়ে পড়ে। জেনের চারপাশ জগতে দেখা যায় 18 বছর বয়স হলে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষই কোনো না কোনো সুপার পাওয়ার পায়, কিন্তু জেনের বয়স 25 হলেও তার কোনো ক্ষমতা আসে না। তো রাতে আমরা জেনের বয়ফ্রেন্ড লুককে দেখতে পাই। সে রাতে জেনের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। এরপর জেন জানায় তার ছোট বোন অ্যান্ডির 18তম জন্মদিনের পার্টি আছে। লুক যেন তার সাথে যায়, কিন্তু লুক এতে সাড়া দেয় না আর শেষে নিজে উড়ে যাওয়ার ক্ষমতা ব্যবহার করে বাড়ি চলে যায়। এতে জেনের মন খারাপ হয়ে যায়। সেভাবে লুক তাকে শুধু ইউজ করছে। লুকের কাছে তার কোনো ভ্যালু নাই। অন্যদিকে জেনের বন্ধু ক্যারিকে দেখা যায়। সে তখন কাজ করছে এক আইনজীবীর অফিসে। ক্যারির ক্ষমতা হলো মৃতদের আত্মা ডাকতে পারা আর কিছুক্ষণের জন্য তাদের আত্মাকে নিজের মধ্যে প্রবেশ করিয়ে তাদের কথা শোনা। তার বসও এই ক্ষমতা ব্যবহার করে মৃতদের সম্পত্তি ভাগবাটোয়ারা করে। পরদিন ক্যারি তার অ্যাপার্টমেন্টে ফিরে দেখে ক্যাশ নামে তার বয়ফ্রেন্ড সুপার হিরোর মতো এক অদ্ভুত পোশাক পরে আছে। ক্যাশ, জেন আর ক্যারি একই অ্যাপার্টমেন্টে থাকে। ক্যারি এসে ক্যাশকে দেখে হাসতে শুরু করে। ঠাট্টা শুনে বিরক্ত হয়ে ক্যাশ তার সময় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ব্যবহার করে সেই বিব্রতকর মুহূর্তটাই মুছে ফেলে। এরপর ক্যাশ আর ক্যারি একই সাথে বের হয়। চারপাশে মিষ্টি একটা রোমান্টিক পরিবেশ। এই সময় তাদের সামনে এক চোর এসে ক্যারির ফোন নিয়ে যায়, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। তবু ক্যাশ সময় পিছিয়ে না দিয়ে ক্যারিকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে জেন তখন এক ব্লাইন্ড ডেটে যায় গার্ডেন নামের এক ছেলের সাথে। পরিচয় পর্বে জেন সোজাসাপটা জানায় তার কোনো শক্তি নেই। গার্ডেনও বলে তার শক্তিটা তাকে লজ্জা দেয়, কারণ তার গায়ে কেউ স্পর্শ করলেই তার ফিজিক্যালি অনেক মজা লাগে। তাই গার্ডেন প্রায় গ্লাভস পরে থাকে যাতে এমন কিছু না ঘটে। ডেটে তারা কাছাকাছি আসলেও গার্ডেন নিজেকে আটকায় আর মনে করে জেনের সাথে সম্পর্ক তার সম্ভব নয় বলে চলে যায়। পরে জেন একটা বিড়াল খুঁজে পেয়ে বাসায় নিয়ে আসে। জেন, ক্যারি আর ক্যাশ একসাথে বসে বিড়ালটাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় আর তার নাম রাখে জিসপড। এরপর জেন চলে যায় তার বোন অ্যান্ডির জন্মদিনের পার্টিতে। এই পার্টিতে স্পষ্ট বোঝা যায় যে জেন আর অ্যান্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদের সম্পর্কটা তেমন ভালো না। কিন্তু অ্যান্ডিরও তখন কোনো পাওয়ার না আসায় সবাই ভাবে অ্যান্ডিরও কোনো পাওয়ার পাবে না। কিন্তু পার্টির শেষে অ্যান্ডির সুপার পাওয়ার জেগে ওঠে। অসাধারণ শারীরিক শক্তি পায় সে। অ্যান্ডিকে দেখে জেন আরও বেশি ভেঙে পড়ে নিজের পাওয়ার না থাকায়। এই দুঃখের মাঝেই লুক এসে তাকে নিয়ে উড়ে যায় আর জেনকে বোঝানোর চেষ্টা করে যে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তবেই তার জীবন সুখের হবে। কিন্তু লুকের এই কথায়ও জেনের মন ভরে না। শেষে জেন তার বাবা মার্টিনকে ফোন করে, যার সঙ্গে সে সবসময় কথা বলে যখনই মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু অবাক করার সত্যি হলো মার্টিন আসলে অনেক আগেই মারা গেছে আর এতদিন সে যেভাবেই জেনের সাথে কথা বলছে সেটা আসলে ক্যারির শরীরে ভর করে। এরপর ক্যারি আর জেন একসাথে বের হয় একটা মিশনে, যাতে জেন তার সুপার পাওয়ার ডিসকভার করতে পারে। ইন্টারনেট ঘেটে তারা জানতে পারে যে তীব্র ঝাল খেলে নাকি শক্তি জেগে ওঠে। তাই তারা জেনকে নিয়ে যায় এক খাবারের দোকানে, যেখানে জেন সবচেয়ে ঝাল খাবার খায়।
কিন্তু তাতেও কিছু হয় না। সেই ঝাল দূর করতে জেন সোজা চলে যায় সুপার মার্কেটে আর গলগল করে দুধ খেতে থাকে। ঠিক তখনই লোক আসে আর জেনের এই কাজ দেখে সে ভীষণ লজ্জা পায়। এরপর ক্যাশ আর ক্যারি ঠিক করে আরেকটা মিশন করবে। এবার তারা ভাবে খুব ভয় পেলে হয়তো জেনের শক্তি বের হবে। ক্যারি জেনকে নিয়ে যায় এক ডেন্টিস্টের কাছে, কারণ জেন সবসময় দাঁতের চিকিৎসায় ভয় পায়। ডেন্টিস্ট পরীক্ষা করে দেখে জেনের দাঁতে অনেক কাজ করাতে হবে আর তাকে শান্ত করার জন্য ওষুধও দেয়। তবু জেনের কোনো শক্তি জাগে না। তৃতীয় মিশনে ক্যাশ একজন সন্ত্রাসী সেজে আর জেনকে অপহরণ করে গাড়ির ডিকিতে ভরে নেয়। কিন্তু জেন তখনও ওষুধের প্রভাবে কিছুই বুঝতে পারে না, আর তাই সে ভিতরে বসে আরামেই থাকে। এর মধ্যে ক্যাশ আর ক্যারি খাবার কিনতে যায়, আর এর ফাঁকেই গাড়িটা সেখান থেকে পুলিশ সরিয়ে নেয়। বুঝতে পেরে ক্যারি ফোনে জেনকে বলে লোকেশন শেয়ার করতে। শেষমেশ তারা গাড়িটা খুঁজে পায়, কিন্তু ক্যাশ গাড়ির চাবি হারিয়ে ফেলে। ততক্ষণে জেনের ওষুধের ভাব কেটে যায় আর বুকের ভেতর ভয়ে চিৎকার শুরু করে। ক্যাশ প্রাণপণে চেষ্টা করলেও বোট খোলাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ক্যারি ফোন করে অ্যান্ডিকে ডাকে। অ্যান্ডি এসে জানায় যে বুট খুলবে যদি জেন তার শর্ত মেনে তাকে হেল্প করার জন্য সুন্দরভাবে রিকোয়েস্ট করে। জেন রাগে ফেটে পড়লেও শেষ পর্যন্ত আত্মসম্মান বিসর্জন দিয়েছে। এরপর অ্যান্ডি দরজা খুলে দৌড়ে ফেলে দেয়। জেন এরপর গাড়ি থেকে বের হয়। এই ঘটনার পর জেন আর খুব একটা মাথা ঘামায় না তার সুপার পাওয়ার নিয়ে। বাড়ি ফিরে সে এক অদ্ভুত ব্যাপার আবিষ্কার করে। তার পোষা বিড়াল জেজ নট আসলে একজন মানুষ। জেন জেসকে জিজ্ঞাসা করে তার পরিচয় আর কিভাবে সে বিড়াল হলো, কিন্তু জেস বলে তার আসল নাম মনে নেই আর বিড়ালের বদলে যাওয়ার আগের কথাগুলো মনে পড়ছে না। খোঁজ নিতে গিয়ে জেন জানতে পারে জেস লর্ড প্রায় 3 বছর আগে থেকে বিড়াল হয়ে আছে। ক্যারি আর ক্যাশের অনুমতি নিয়ে জেন জেস লর্ডকে তার অ্যাপার্টমেন্টে থাকতে দেয়। এরপর জেন আবার তার পুরনো কাজ কাস্টমার দোকানে চাকরি শুরু করে, কিন্তু ক্রেতাদের অভিযোগ সামলাতে না পারায় বস এনজির কাছে বকুনি খায়। এনজি যদিও দেখতে তরুণী, আসলে তার 50-এর বেশি বয়স। তার শক্তির কারণে ইয়াং দেখায়। সে জেনকে বলে তার মধ্যে বড় সম্ভাবনা আছে, আর একদিন সে নিজে অবসর নিলে জেনকে দোকান সামলানোর জন্য রেখে দিতে চায়। এদিকে ক্যারি দেখা করে এক ক্লায়েন্টের সাথে যার নাম ট্যাভিস। ট্যাভিস একজন মিউজিক ইন্ডাস্ট্রিয়াল লোক, আর সে চায় মৃত একজন জনপ্রিয় কান্ট্রি গায়ক কোলের আত্মা ক্যারির বাড়িতে ফিরিয়ে এনে তার অসমাপ্ত অ্যালবাম শেষ করতে। কোল অনেক বছর আগে মারা গেছে আর তার অ্যালবামের জন্য ভক্তরা এখনো অপেক্ষা করে আছে। জেন তখন ক্যারিকে উৎসাহ দেয় এই প্রজেক্টে কাজ করতে। নিজেকে ম্যানেজমেন্ট এজেন্ট সাজিয়ে জেন ট্যাসির সাথে বেতন নিয়ে দর কষাকষি করে। ট্যাভিস রাজি হয় 3 লক্ষ পাউন্ড দিতে যদি ক্যারি কাজটা শেষ করতে পারে। সেই টাকা তারা ভাগ করে নেবে বলে ঠিক করে। অ্যালবামের রেকর্ডিং শুরুর আগে ক্যারি খুঁজে পায় যে কোলের লেখা গানগুলোতে আসলে মেয়েদের ছোট করে দেখানো হতো। জেনের সাহসে ভর করে ক্যারি সব রিলিক পাল্টে দেয় যাতে কোনো বিতর্ক না হয়। এরপর কোলের আত্মা ক্যারির শরীরে ভর করে অ্যালবাম রেকর্ড করতে শুরু করে, কিন্তু গান গাইতে গিয়ে কোল বুঝতে পারে তার রিলিক বদলে গেছে আর এতে সে রেগে যায়। কোল জানায় যে সে এখনো তার আসল রিলিক মনে রেখেছে, তাই সে অ্যালবাম শেষ করতে রাজি হয় না। এতে ট্যাভিস ক্যারিকে টাকা না দিয়ে বের করে দেয়। এদিকে ক্যাশ তার স্বপ্ন পূরণ করতে চায় সুপার হিরোর একটা দল করে। জিভ লর্ডকে সঙ্গে নিয়ে সে একটি সুপার হিরো দল গঠন করে যার নাম রাখে ভিজিল্যান্ডি। অল্প কিছুদিনের মধ্যে ক্যাশ 4 জন সদস্য খুঁজে বের করে। তাদের ক্ষমতাগুলো ভিন্ন ভিন্ন। কেউ খুব দ্রুত দৌড়াতে পারে, কেউ সমুদ্রের ডাক ডাকতে পারে, কেউ দেয়াল ভেদ করতে পারে, আবার সবচেয়ে অদ্ভুত একজন তার পেছন দিক দিয়ে 3D জিনিসপত্র বের করতে পারে। তাদের নিয়ে ক্যাশ ঠিক করে এই দল শহরের মেয়েদের রক্ষা করবে। কিছুদিন পর ভিজিল্যান্ডি প্রথম অভিযান শুরু করে। তারা দেখে এক মেয়ে নির্জন রাস্তা দিয়ে হাঁটছে আর তাকে রক্ষা করতে গিয়ে উল্টো মেয়েটাকেই এমন ভয় পাইয়ে দেয় যে তার জামা কাপড় নোংরা হয়ে যায়। তারপর ক্যাশ ও তার দল এক সন্দেহজনক বাড়িতে যায় যেখানে মনে হয় কিছু খারাপ লোক লুকিয়ে আছে। ক্যাশের নির্দেশে একজন দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতেই দরজা খুলতে গিয়ে দেয়ালের ভিতরেই তার হাত আটকে যায়। দেয়াল এতটাই পুরু ছিল যে সে আর বেরোতে পারে না। ক্যাশ অপেক্ষা করতে থাকে আর বাকিরা অভিযান চালিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাশ খবর পায় যে তার দলের একজন প্রকাশ্যে বিশৃঙ্খলা করছে। ক্যাশ তখন বাধ্য হয়ে ঘটনাস্থলে যায় আর সময় ফিরিয়ে অতীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেন ঝামেলাটা শুরুই না হয়।
কিন্তু তার শক্তি বেশি পেছনে যেতে পারে না। ঝামেলা থেকে বাঁচতে শেষ পর্যন্ত ক্যাশ সেখানে পালিয়ে যায়। অন্যদিকে জেন জিজ লর্ডকে নিয়ে যায় পশু চিকিৎসক ওয়েন্ডারের কাছে। ওয়েন্ডারের শক্তি হলো সে প্রাণীদের মন পড়তে পারে। অনেক প্রাণীর নেতিবাচক চিয়ায় সে কষ্ট পায়, আর তাই কখনো কখনো হেডফোনে গান শুনে শান্ত থাকতে। পরীক্ষা করে ওয়েন্ডার জিজ লর্ডের শরীরে একটা মাইক্রোচিপ খুঁজে পায়, আর তাতে ডেভিড নামের এক ব্যক্তির নাম বের হয়। এরপর জেন ডেভিডের বাড়িতে যায় জিজ লর্ডের আসল পরিচয় জানতে, কিন্তু গিয়ে দেখে ডেভিড কিছুদিন আগেই মারা গেছে। বাড়িতে থাকতে থাকতে জিজ লর্ড হঠাৎ দেখতে পায় একটি কুকুর টিকো, যে তার সাথে বিড়াল থাকার সময় অনেক ঝগড়া করত। জিজ পাউডের অতীত জানার জন্য যেন টিকোকে নিয়ে আবার ওয়েন্ডারের কাছে যায়। ওয়েন্ডার টিকোর মনের কথা শোনে, আর টিকো জানায় যে সাহায্য করবে যদি তাকে নিয়ে পার্টি করা হয়। জেন রাজি হয় আর জিজ লর্ড আর ওয়েন্ডারকে নিয়ে এক নাইট ক্লাবে যায়। পার্টির পর টিটো জানায় যে জিজ লর্ডকে আগে এক গলিতেই বিড়াল অবস্থায় দেখেছে, কিন্তু সে আর কোনো তথ্য দিতে পারে না। এরপর ওয়েন্ডার টিটোকে ছেড়ে দেয় কারণ সে স্বাধীনভাবে থাকতে চায়। তারা টিটোর দেওয়া তথ্য অনুযায়ী খুঁজে বেড়ায়, কিন্তু জিজ লর্ডের আসল নাম বা অতীতের কিছুই খুঁজে পায় না। শেষে জিজ লর্ড জেনের পাশে বসে ভাবে হয়তো তার আসল পরিচয় ভালো ছিল না। তাই সে এখনকার নিজের অবস্থাটাকেই মেনে নিতে শুরু করে আর নতুনভাবে জীবন শুরু করার জন্য প্রস্তুত হয়। সে জেনের বন্ধু হয়ে বাঁচতে চায়। কিছুদিন পর জেন আর তার পরিবার যায় সেই স্কুলে যেখানে জেন একসময় পড়তো। অ্যান্ডি এখনও সেখানেই পড়াশোনা করছে। স্কুলে তখন পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছিল, আর অ্যান্ডি একটি সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছে কারণ সে একটা নামকরা মিউজিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। জেনের মা মেরি অন্যদের সঙ্গে কথা বলার সময় মিথ্যা বলে যে জেনের নাকি মনের কথা পড়ার ক্ষমতা আছে। আসলে মেরি এই মিথ্যাটা বলে কারণ এই দুনিয়ায় যে কোনো সুপার পাওয়ার ছাড়া থাকে, সে নানা রকম অপমান আর বৈষম্যের শিকার হয়। পরে জেন ক্যারির সঙ্গে দেখা করে। ক্যারি এসেছিল অনুষ্ঠানে তার ব্যাচের প্রাক্তনদের প্রতিনিধি হয়ে বক্তৃতা দিতে। তারা একসঙ্গে কথা বলছিল, তখন হঠাৎ করে কাছে আসে তাদের ক্লাসমেট রেবেকা নামে এক মেয়ে। সে এখন সেই স্কুলের টিচার। রেবেকা আগে ক্যারিকে স্কুলে প্রচণ্ড হেনস্থা করত। নিজের সম্মান রক্ষা করতে যে নিজের যে কোনো শক্তি নেই এটা বলে না, আর রেবেকা জানায় তার ক্ষমতা হলো মানুষের পুরনো স্মৃতি জাগিয়ে তোলা। এদিকে জেন ওয়াশরুমে গিয়ে লুকিয়ে অ্যান্ডি আর তার বন্ধু সুশানের কথা শোনে। সেখানেই জানা যায় অ্যান্ডির দুটি গোপন সত্য। প্রথমত, তার অতিরিক্ত শক্তির কারণে সে একদিন অসাবধানে সুশানের হাড় ভেঙে ফেলেছিল, আর দ্বিতীয়ত আসলে সে মিউজিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি কারণ তার শক্তির কারণে সে আর ভায়োলিন ঠিক মতন বাজাতে পারে না। সুশান চলে গেলে জেন বের হয়ে আসে আর অ্যান্ডিকে বলে যে সব শুনে ফেলেছি। এখন জেন যা বলবে অ্যান্ডি যেন তাই করে, না হয় এগুলো সবাইকে বলে দিবে। অ্যান্ডি কোনো উপায় না পেয়ে রাজি হয়। এদিকে রেবেকা ক্যারির সঙ্গে কথা বলতে বলতে বোঝায় যে রেবেকা নাকি অনেক বদলে গেছে, আর তার ক্ষমতা তাকে তার আগের সব খারাপ কাজ মনে করিয়ে দেয়। এতে সে বুঝতে পারে সে খারাপ ছিল, তাই সে এখন ভালো হয়ে গেছে। তখন রেবেকা আফসোস করে যে ক্যারি এখনো জেনের বন্ধু, কারণ রেবেকা মনে করে জেন খুব স্বার্থপর। প্রমাণ দিতে রেবেকা ক্যারির পুরনো স্মৃতি ফিরিয়ে আনে, যেখানে দেখা যায় জেন বারবার ঝামেলায় পড়তো আর ক্যারি তাকে বাঁচাতো, যার কারণে ক্যারি নিজের অনেক স্বপ্ন পূরণ করতে পারেনি। এটা মনে পড়তেই ক্যারি বুঝতে পারে জেন আসলেই স্বার্থ। এরপর জেন ক্লান্ত হয়ে ডিসকভারি ক্লিনিকে যায় তার সুপার পাওয়ার জাগানোর জন্য। সেখানেই তার দেখা হয় হান্না নামে এক মেয়ের সঙ্গে, যার বয়সও তার সমান, আর সে এখনো কোনো ক্ষমতা পায়নি। তারা নিজেদের মধ্যে অনেক মিল খুঁজে পায়। দুজনেই সুপার পাওয়ারকে ঘৃণা করে। তারা মজা করে এক মেয়ের চুল কেটে দেয়, কিন্তু সে তৎক্ষণাৎ চুল আগের মতো করে ফেলে। রাতে তারা চুপচাপ এক ক্লিনিকে ঢুকে ভাঙচুর করতে থাকে। তখন হঠাৎ হান্নার টেলিপোর্ট করার ক্ষমতা জেগে ওঠে। হান্না জেনকে কথা দেয় যে সে তাকে রেখে পালিয়ে যাবে না, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক স্টাফ সেখানে এসে পড়লে হান্না তার ক্ষমতা ব্যবহার করে পালিয়ে যায় আর জেনকে ফেলে রেখে চলে যায়। তারপর অ্যাপার্টমেন্টে ফিরে জেন দেখে হান্না তার শক্তি দেখিয়ে ভিডিও পোস্ট করছে। জেন বুঝে যায় হান্না আর তার বন্ধু থাকবে না। এদিকে ক্যাশও একা তার অ্যাপার্টমেন্টে ঘরবন্দি হয়ে পড়ে থাকে তাদের দলের অপারেশনের সেই ব্যর্থতার পর থেকে।
সে মনে করছে সে আসলে ভালো কোনো নেতা হতে পারেনি এবং এই ব্যর্থতার দায় তার। ক্যারি তখন তাকে পরামর্শ দেয় সবার কাছে ক্ষমা চেয়ে নতুন করে শুরু করতে হবে। ক্যাশ ঠিক করে ক্যারির কথা মতো নিজের দলের দুজনের কাছে গিয়ে ক্ষমা চায়। তাদের ভেতরে থাকা ভালোবাসা আর সহানুভূতি তারা দুজনেই তাকে ক্ষমা করে দেয়। এতে ক্যাশের বুকের বোঝা অনেকটা হালকা হয়ে যায় আর সে আবারও বিশ্বাস করতে শুরু করে যে তার দল আবার ঘুরে দাঁড়াবে। এরপর ক্যাশ বাকি 2 জন সদস্যের কাছে গিয়ে ক্ষমা চাইতে যায়, কিন্তু সবার অপ্রত্যাশিতভাবে গ্রেগর নামের একজন সেটা মানতে চায় না। তার দাবি ক্যাশ নেতা হিসেবে একদমই যোগ্য নয়। আরেকজনও গ্রেগরের তলে চলে যায়। গ্রেগর তখন তাকে জানায় সে ইতিমধ্যেই নিজের একটা নতুন সুপারহিরো দল তৈরি করেছে আর সে ক্যাশকে তার ব্যর্থতার জন্য সবার সামনে অপমান করে। ক্যাশ রেগে গিয়ে গ্রেগরকে চ্যালেঞ্জ জানায় লড়াই শুরু হলে গ্রেগর তার সুপার স্পিড দিয়ে ক্যাশের সব আঘাত এড়িয়ে যেতে থাকে। তখন ক্যাশ নিজের টাইম রিওয়ার্ল্ডিং শক্তি ব্যবহার করে গ্রেগরকে এক ঘুষি মারে। তারপর তারা আবার ফিরে আসে ভিজিল্যান্ডে। এরপর ক্যাশ আনন্দের সঙ্গে ক্যারিকে খবর দেয় যে ভিজিল্যান্ডে আবার জেগে উঠেছে আর মিশনে নামার জন্য তারা তৈরি। সে ক্যারিকে ধন্যবাদ জানায় কারণ তার পরামর্শ এসে এতদূর আসতে পেরেছে। কিছুদিন পরে জেন আর ক্যারি বুঝতে পারে তারা আসলে একে অপরকে ছাড়া চলতে পারবে না। তারা আবার মিলে যায় আর আগের মতো ভালো বন্ধু হয়ে ওঠে। ক্যারির সাথে থাকতেই জেন আবার ক্লিনিকে গিয়ে তার সুপার পাওয়ার জাগানোর কনসালটেশন শুরু করে। তখন ক্যারিকে পাশে বসিয়ে ফর্ম পূরণ করতে করতে ক্যারি স্বীকার করে যে সে ভিজিল্যান্ডে আবার অ্যাক্টিভ হয় খুশি নয়, কারণ ভিজিল্যান্ডে ফিরে আসায় ক্যাশের সাথে সে সময় কাটাতে পারে না। এর পরের দিন ক্যাশ তার সব ভিজিল্যান্ডের সদস্যদের নিয়ে আলোচনায় বসে। এবার তারা ঠিক করে শহরের ছোটখাটো কাজ না করে বড় অপরাধ ঠেকানোর দিকে মনোযোগ দেবে। তখন জর্ডান জানায় যে একটা বড় মাদক লেনদেনের জায়গা আছে, সেই জায়গায় তারা অভিযানের সিদ্ধান্ত নেয়। ওদিকে জেন তখন বেশ সমস্যায় পড়ে যায়। ক্লিনিকে থেরাপির জন্য টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তার কোনো বিশেষ দক্ষতা নেই যে বাড়তি রোজগার করবে। ঠিক তখনই জেনের মাথায় আসে জেজ লর্ডের কথা। সে ভাবে জেজ লর্ডকে বিড়ালের প্রতিযোগিতায় নামিয়ে দেব, সেখান থেকে যদি পুরস্কার জেতা যায় তাহলে থেরাপির টাকাটা হবে। জেন জেজ লর্ডকে সেই প্রতিযোগিতায় নিয়ে নাম লেখায়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 10,000 পাউন্ড। জেন তাই ক্লেম করে তার বিড়ালের নাকি নাচের প্রতিভা আছে, অথচ সত্যিটা হলো জেজ লর্ড আসলে বিড়াল অবস্থায় পুরোপুরি অন্যরকম মন মানসিকতা নিয়ে থাকে আর কোনো নিদর্শনই ঠিক মতন বুঝতে পারে না। ফলে ট্রেনিংয়ের সময় জেনকে সে একেবারেই প্রতিযোগিতা করে না। হতাশ জেন তখন জেজ লর্ডের সেই পুরনো কথা মনে করে, যখন সে বলেছিল সে এখনও নিজের আসল পরিচয় খুঁজতে চায়, কিন্তু এর পাশাপাশি বলেছিল জেনের সাথে থাকলে সে আসলে খুশি থাকে। এই কথা শোনার পর জেন ঠিক করে তারা একসঙ্গে মঞ্চে ভালো করবে। এদিকে ক্যারি এক ক্লায়েন্টকে সাহায্য করতে গিয়ে চার্লস প্রথমের আত্মার সঙ্গে পরিচিত হয়। আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। ইতিহাসে যেভাবে চার্লস প্রেমিক ছিলেন সেভাবেই ক্যারি তার কাছ থেকে সেই ভালোবাসা পায়, যা ক্যাশের কাছে কখনো পায়নি। ওদিকে ক্যাশ আর তার ভিজিল্যান্ডে দল যায় ড্রাগ লেনদেনের জায়গায়, কিন্তু অপরাধীরা আসার আগেই তারা দেখে গ্রেগর তার নতুন সুপারহিরো দল নিয়ে সেখানে হাজির। এখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। আসলে গ্রেগর আগেই ব্রান্ডালের কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছে। কয়েক মিনিট পর দুই দলই কাছাকাছি লুকিয়ে থাকে, কারণ তারা জানতে পারে অপরাধীরা আসতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্যাশ আর গ্রেগরের মধ্যে তর্ক শুরু হয় যে কোন দল এই অভিযানে সফলভাবে শেষ করবে। এই ঝগড়ার মধ্যেই ক্যাশ হঠাৎ করে বুঝতে পারে ভিজিল্যান্ডকে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই যদি সে ক্যারির ভালোবাসা হারিয়ে ফেলে। ক্যারির সাথে তার দেখা করার সময় হয়ে আসছে বুঝে ক্যাশ মিশন ঘিরে দিয়ে ক্যারি অ্যাপার্টমেন্টে ছুটে যায়। অ্যাপার্টমেন্টে পৌঁছে ক্যাশ ক্যারিকে জানায় সে আর সুপারহিরো হবে না। এর মানে সে ভিজিল্যান্ডকে ছেড়ে দিয়েছে ক্যারির সাথে সম্পর্কটা বাঁচাতে। ওদিকে জেন আর জেজ লর্ড মঞ্চে ওঠে। জেন তখন জেজ লর্ডকে নির্দেশ দেয় মানুষের রূপ নিয়ে তার নাচতে হবে। তাদের নাচ নিখুঁত হয়, কিন্তু বিচারকরা তাদের 0 নাম্বার দেয়, কারণ তারা আসলে বিড়ালের পারফরমেন্স দেখতে চেয়েছিল। এদিকে ক্যারির সাথে সম্পর্ক ভেঙে যাবে ভেবে ক্যাশ হঠাৎ এক পার্টির আয়োজন করে। রাতের বেলা তাদের অ্যাপার্টমেন্টে পার্টি শুরু হয়। জেন তখন জেজ লর্ডকে বলে সে যেন তার মা মেরির সামনে বন্ধু হিসেবে আচরণ করে, যাতে মায়ের সাথে ঝামেলা না হয়। কিছুক্ষণ পর মেরির সাথে জেনের কথা হয়। জানা যায় মেরি আসলে অ্যান্ডির প্রতি বিরক্ত হয়ে পার্টিতে এসেছে।
পরে জেজ লর্ড মেরির সাথে কথা বলে আর জানায় জেন নিজেকে অবহেলিত মনে করে কারণ তার কোনো সুপার পাওয়ার নেই। সে আরও জানায় জেন আসলে থেরাপি করতে চেয়েছিল কিন্তু টাকা না থাকায় সে পিছিয়ে গেছে। এটা শুনে মেরি রেগে যায় যে জেন কেন এটা তাকে বলেনি। মেরি তখন প্রমাণ করতে চায় তাদের সম্পর্ক যতই জটিল হোক সে মেয়েকে এখনো ভালোবাসে। ওদিকে ক্যারি শেষমেশ ক্যাশের সাথে কথা বলে। ক্যাশ আসলে আগেই বুঝে গিয়েছিল ক্যারির সম্পর্ক শেষ করতে চায়, তাই সে তার শক্তি ব্যবহার করে বারবার সময় পিছিয়ে দিচ্ছিল যাতে ক্যারি সেই সুযোগ না আসে। ক্যারি তখন বুঝতে পারে ক্যাশ এভাবে শক্তি ব্যবহার করে ব্রেকআপ হতে দিচ্ছে না। ক্যারি তখন ফ্রিজ থেকে সব ড্রিঙ্কস ফেলে দেয় আর স্পষ্ট জানায় তারা আলাদা হয়ে যাবে। ক্যাশ তখন এত ক্লান্ত যে আর শক্তি ব্যবহার করতে পারে না আর মেনে নেয় যে সম্পর্কটা শেষ। এরপর জেন তখন দেখে লুক পার্টিতে এসেছে। কিছুক্ষণ পর জেজ লর্ড আসে আর জানায় সে জেনের প্রেমিকা। জেন তৎক্ষণাৎ লুককে বলে ড্রিঙ্কস আনতে আর জেজ লর্ড একপাশে ডেকে বকাবকি করে যে এমন কথা বললে কেন, কারণ জেন এখনও নিজের ফিলিংস বুঝে উঠতে পারছে না। কয়েক মিনিট পর লুক জেনকে খুশি করতে চায় আর তাকে উড়তে নিয়ে যেতে চায় আর তখন লুক জেজ লর্ডকে বিদ্রূপ করে আর জেনকে বলে আরও ভালো কাউকে খুঁজে নাও। এতে জেন ক্ষেপে গিয়ে বলে জেজ লর্ড আসলে একজন ভালো আর মজার মানুষ আর তার জেজের সাথে থাকতে ভালোই লাগে। জেনের কথায় লুক অপমানিত হয়ে উড়ে চলে যায়। এরপর জেন দেখে জেজ সেখান থেকে চলে গেছে। সে রাস্তায় তাকে খুঁজতে বের হয়। অবশেষে জিনকে পেয়ে জানায় যে সে তাকে পছন্দ করে। অবশেষে জেন আর জেজ লর্ড একসাথে হয়ে যায়। তারা অ্যাপার্টমেন্টে ফিরে সবাইকে জানায় যে তারা এখন অফিসিয়ালি প্রেমিক প্রেমিকা। এই আনন্দঘন মুহূর্ত মেরি জানায় যে সে টাকা দিয়ে জেনকে থেরাপি করতে সাহায্য করবে, কিন্তু এর খরচ শুনে সে পিছিয়ে যায়। তখন গ্রেগর যে সবসময় নিজের শক্তি দিয়ে ভালো রোজগার করে প্রতিশ্রুতি দেয় যে সে জেনকে সাহায্য করবে। আর এখানেই শেষ হয় এক্সট্রা অর্ডিনারি সিজন 1-এর পুরো কাহিনী। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।